বিসমিল্লাহ, শুরু করলাম। হ্যাঁ, আজকে প্রথমেই দেখি হোয়াট ইজ ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর বিষয়ে আমরা এর আগে ডেফিনেশন বলেছিলাম। দেখেন, ট্রানজিস্টর হচ্ছে যে ট্রানজিস্টর কনসিস্ট অফ টু পিএন জাংশন ফর্মড বাই স্যান্ডউইচিং either p type or n type semiconductor between a pair of opposite type। অর্থাৎ যদি আমরা সেম টাইপের, আচ্ছা আমি এক মিনিট আসি। এর আগের লেকচারগুলোতে আমি বলেছিলাম যে ট্রানজিস্টরের ডেফিনেশন বলেছিলাম। তাছাড়া এখানে কয়টা ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে? দেখেন, এখানে এই পুরোটা এন টাইপ ছিল, এর মধ্যে একটা পি টাইপের ম্যাটেরিয়াল যোগ করে স্যান্ডউইচিং করে আমরা এনপিএন ট্রানজিস্টর পেলাম। আবার এখানে পুরোটাই পি টাইপ ছিল, দেখা যাচ্ছে তো? জি স্যার। পুরোটাই পি টাইপ ছিল, এর মধ্যে আমি একটা এন টাইপ যুক্ত করে পিএনপি ট্রানজিস্টর বানালাম। তো এভাবে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর মধ্যে সেম টাইপের মধ্যে অপোজিট টাইপের একটা ম্যাটেরিয়ালস যুক্ত করে কি করতে পারি? ট্রানজিস্টর বানাতে পারি, তাই না? আচ্ছা, এবার কিছু পার্থক্য দেখি যে হোয়াট ইজ পি টাইপ, পিএনপি টাইপ ট্রানজিস্টর আর এনপিএন ট্রানজিস্টর। তো এগুলোর মধ্যে ডিফারেন্সটা খুব বেশি না, সবগুলোর কাজ সেম, বাট কিছু ডিফারেন্স আছে। দেখেন, পিএনপি ইজ মেড বাই টু পি টাইপ অ্যান্ড ওয়ান এন টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ পি টাইপ পুরোটাই ছিল, এর মধ্যে স্যান্ডউইচিং করা হয়েছে কি এন টাইপ। আবার এনপিএন ট্রানজিস্টরে কি করা হয়েছে, এখানে দেখেন দুইটা এন টাইপের মধ্যে একটা পি টাইপ যুক্ত করে এটা বানানো হয়। দ্য কারেন্ট ডিরেকশন ইজ ইনওয়ার্ড। অর্থাৎ আমরা এনপিএন এবং পিএনপি এর ট্রানজিস্টরের সিম্বলে আমরা কি দেখেছিলাম, একটা অ্যারো চিহ্ন থাকে, তাই না? পিএনপি তে ডিরেকশনটা কি থাকে, ভিতরের দিকে থাকে, আর এনপিএন এ ট্রানজিস্টরের ওই ইমিটার কারেন্টের ডিরেকশনটা থাকে বাইরের দিকে। আচ্ছা, ইন পিএনপি ট্রানজিস্টর মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। অর্থাৎ পি টাইপ ম্যাটেরিয়ালস মানে কি, যেখানে হোলের সংখ্যা বেশি থাকে। অর্থাৎ পিএনপি ট্রানজিস্টরের মানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, আর এনপিএন ট্রানজিস্টরে এনপিএন মানে পিটা হচ্ছে বেস, এন আর এন হলো কালেক্টর এবং ইমিটার। সুতরাং এখানে বেশিরভাগ থাকে ইলেকট্রন, অর্থাৎ এখানে চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আর পিএনপি ট্রানজিস্টরে যদি হোল মেজরিটি ক্যারিয়ার হয় তাহলে ইলেকট্রন হবে মাইনরিটি ক্যারিয়ার। আর এনপিএন এর সেম কথা, যদি ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার হয়, ঠিক আছে, যেহেতু এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, সেহেতু এখানে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে এই হোল। আর সিম্বল দেওয়া আছে, সিম্বল একটু নিচে গেলে পাবো। দেখেন, আমি বলেছিলাম যে ইনওয়ার্ড হচ্ছে ইয়া হয়। হ্যালো, এই বাড়তি কথা যারা বলবেন আনমিউট করে রাখেন। একটু বন্ধ দেখেন কি করে, আপনি একটু বন্ধ দেখেন রিসিভ করে নাকি। আচ্ছা, দেখেন ইমিটারের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ ভিতরের দিকে, ইনওয়ার্ড। আর এনপিএন এর ক্ষেত্রে সেটা বাইরের দিকে। এটা গেল জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স। আর এগুলো আমি এর আগে পড়াইছিলাম। এক্সপ্লেন দ্য কনস্ট্রাকশন এন্ড অপারেশন অফ ট্রানজিস্টর। কনস্ট্রাকশন তো আমি বুঝাইলাম যে সেম টাইপের মধ্যে যদি আদার টাইপস মানে অপোজিট টাইপের একটা সেমিকন্ডাক্টর স্যান্ডউইচিং করলে তাদের কনস্ট্রাকশন হয়। আর অপারেশন প্রিন্সিপালের জন্য আমার একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখবেন। আমি চলে যাচ্ছি ওয়ার্কিং প্রিন্সিপালে, কিন্তু আমার একটা ভিডিও আছে না, ওয়ার্কিং প্রিন্সিপালের উপর একটা ভিডিও আমার আছে। আমি যাচ্ছি ডিডিউস দ্য রিলেশন বিটুইন ডিফারেন্ট অ্যাম্পলিফায়ার্স অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। আমরা আলফা আর ভ্যালুর উপরে পড়েছিলাম, ডেফিনেশন পড়েছিলাম যে যদি কমন বেজ হয় কানেকশনটা, কমন বেজ কানেকশনে আউটপুট কারেন্ট ডিভাইডেড ইনপুট কারেন্ট, এই দুটো রেশিওকে বলা হয়
কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে, যেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে কত, ডেল আইসি ডিভাইডেড ডেল আইই, ঠিক আছে। এগুলো একটা ভিডিও আছে, আমি এখানে বেশি ইয়ে করতেছি না, আমি চলে যাচ্ছি আসলে ট্রানজিস্টর বায়াসিং। এগুলো আপনারা দেখে নেবেন, এগুলোর ভিডিও লেকচার আছে। এক্সপ্লেন দ্য রিজন অফ অপারেশন অফ ট্রানজিস্টর, এইটা একটু দেখেন। একটা ট্রানজিস্টর তিনটা রিজনে কাজ করে, একটা হচ্ছে কাট অফ রিজন, একটা স্যাচুরেশন রিজন, আর একটা হলো অ্যাক্টিভ রিজন। এই শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা জি স্যার। শুনতেছি স্যার। আচ্ছা, এখানে তিনটা মোড আছে, একটা হলো কাট অফ রিজন, স্যাচুরেশন রিজন, আর অ্যাক্টিভ রিজন। কাট অফ রিজনটা হলো যেই সিচুয়েশনে আমার ট্রানজিস্টর কোনো কারেন্ট ফ্লো করবে না। দেখেন, দ্য পয়েন্ট হোয়ার দ্য লোড লাইন ইন্টারসেক্টস দ্য বেস কারেন্ট, দ্যাট ইজ IB is equal to 0 কার্ভ, ইজ নোন অ্যাজ কাট অফ রিজন। আমরা একটা লোড লাইন কার্ভ দেখব, এই কার্ভ দেখলে সুবিধা হবে। এখানে দেখেন, এটা বেসিক্যালি হচ্ছে কমন বেস কানেকশনের জন্য, সরি কমন ইমিটার কানেকশনের জন্য, ঠিক আছে। এটা কি কি কানেকশন? এটা কমন ইমিটার কানেকশন। তো এই কানেকশনে দেখেন, এদিকে আমরা কালেক্টর ইমিটারের যে ভোল্টেজটা, অর্থাৎ এই যে এই ভোল্টেজটা VCC বাড়াবো, এবং এর রেসপেক্টে কি কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে এটা আমরা এখানে কাউন্ট করে একটা লোড লাইন আঁকা হয়েছে, ঠিক আছে। তো কাট অফ রিজনটা হচ্ছে যখন আমার ট্রানজিস্টর কোনো কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে। কাট অফ রিজনে কোনো কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা, at this point the base current IB is equal to 0 and only small collector current exists. At cutoff, the base emitter junction no longer remains forward biased and normal. এটা আসলে longer হবে, ঠিক আছে, এটা হচ্ছে no longer হবে একটু biased and normal transistor action is lost, অর্থাৎ ট্রানজিস্টরটা অ্যাকশনে থাকবে না, অর্থাৎ কোনো কারেন্ট ফ্লো করবে না। এবার দেখেন স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন হচ্ছে এই যে এই বেস বায়াসটা, এই যে এইটুক, এখানে এটাকে কি বলা হচ্ছে? ফরওয়ার্ডিং ভোল্টেজ বা বেস ভোল্টেজ। এইখানে ভোল্টেজটা যদি বাড়াইতে থাকি, বেস এবং ইমিটার এটা ফরওয়ার্ড বায়াস হলে এই দিক দিয়ে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ সে বিদ্যুৎ পরিবহন করা শুরু করবে। আর এই বেস কারেন্টের ভ্যালুটা যদি আমরা, বেস ভোল্টেজটা যত বাড়াবো এই দিক দিয়ে তত বেশি কারেন্ট ফ্লো হবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা বাড়াতে থাকবো আর কারেন্ট বাড়তে থাকবে, বিষয়টা এমন না। দেখেন, আমার এই লোড লাইনে দেখেন, আমার বেস ভোল্টেজ বাড়াচ্ছি, অর্থাৎ বেস কারেন্ট এই যে এখানে, এই যে বেস কারেন্ট বাড়বে, বেস কারেন্ট বাড়ার সাথে সাথে আমার এই যে এখানকার এই কালেক্টর কারেন্টও বাড়বে, ঠিক আছে। এখানে বেস কারেন্ট বাড়লে কালেক্টর কারেন্টও বাড়বে। তো দেখেন, আমি বেস কারেন্ট বাড়াচ্ছি, কালেক্টর কারেন্ট বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু এইখানে এসে দেখেন আর কিন্তু বাড়েনি, এটা স্টেট হয়ে গেছে। আবার যদি বেস কারেন্ট বাড়াতে থাকি, যতই বাড়ায় না কেন, একটা সময় এসে একবারে স্টেট হয়ে যাবে, আর এই কালেক্টর কারেন্ট বাড়বে না। তো বেস কারেন্টের ওই ভ্যালু, যেই ভ্যালুর জন্য কালেক্টর কারেন্ট ফিক্সড হয়ে যায়, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যায়, আর বাড়বে না, ঠিক আছে, ওই ভ্যালুটাকে বলা হয়, বেস কারেন্টের ওই ভ্যালুটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট বা স্যাচুরেশন পয়েন্ট। মানে যেই পয়েন্টে কালেক্টর কারেন্ট আর বাড়বে না, ওইটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। এখানে ডেফিনেশন দেওয়া আছে, দেখেন, দ্য পয়েন্ট হোয়ার দ্য লোড লাইন ইন্টারসেক্টস দ্য IB is equal to IB sat curve is called saturation. এইখানটা দেখেন, এই যে এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন, এই পয়েন্টটাকে বলা হচ্ছে স্যাচুরেশন, ঠিক আছে। এরপর যতই বেস কারেন্ট বাড়ায়, এর উপরে আর কালেক্টর কারেন্ট বাড়বে না। At this point the base current is maximum and so is the collector current, অর্থাৎ বেস কারেন্ট ম্যাক্সিমাম হলে কালেক্টর কারেন্টও ম্যাক্সিমাম। At saturation collector base junction no longer remains reverse bias, অর্থাৎ তখন ট্রানজিস্টরটা একটা কারেন্ট, মানে কি বলে, কন্ডাক্টরের মতো কাজ করবে, একবারে ফুল একটা কন্ডাক্টরের মতো কাজ করবে। At saturation collector base junction no longer remains reverse bias and normal transistor operation action is lost. এবার আসি অ্যাক্টিভ রিজন। এই রিজনটা হচ্ছে জাস্ট মানে সে কাজ করতেছে, ঠিক আছে, একটা নরমাল মানুষের মতো,
ঠিক আছে, একটা ধরেন যে একজন লোক 10 কেজি বোঝা বহন করতে পারে, তো তাকে যদি 10 কেজি দেওয়া হয় তাহলে সে স্যাচুরেশনে চলে গেছে, অর্থাৎ 10.1 কেজি দিলে সে আর কাজ করবে না, তার নেওয়ার ক্ষমতা শেষ। তো 10টা হচ্ছে তার স্যাচুরেশন লেভেল। আর ধরেন তাকে আমি 0 কেজি দিলাম বা 1 কেজি দিলাম, সেটা অনায়াসে নিতে পারবে। এই 1 কেজি দেওয়াকে বলা হচ্ছে কাট অফ রিজিয়ন, আর 10 কেজি দেওয়া হচ্ছে কি রিজন? স্যাচুরেশন রিজিয়ন। আর এই 1 কেজি এবং 10 কেজির মাঝামাঝি যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, অর্থাৎ সে তার স্বাচ্ছন্দ্যভাবে সে ফ্রিলি এটা চালনা করতে পারবে। অর্থাৎ অ্যাক্টিভ রিজিয়ন হচ্ছে ট্রানজিস্টরের নরমাল অবস্থা। আচ্ছা, এ পর্যন্ত মনে হয় আমার যে কাট অফ রিজিয়ন কি জিনিস, স্যাচুরেশন কি জিনিস, অ্যাক্টিভ রিজিয়ন কি জিনিস, এটা আমরা বুঝে ফেলেছি। দেখেন বলা হচ্ছে দ্য রিজিয়ন বিটুইন কাট অফ এন্ড স্যাচুরেশন ইজ নন অ্যাজ অ্যাক্টিভ রিজিয়ন। আপনারা এই ডেফিনিশনটা মুখস্থ করবেন। এবার কোশ্চেন নাম্বার এখানে দেখেন, বলছে ডিস্টিংগুইশ বিটুইন কারেন্ট কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টর, অথবা কম্পেয়ার। মানে কোশ্চেনটা বলা হচ্ছে যে পার্থক্য কি, তিনটার পার্থক্য কি, এখানে পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো পড়ে নেবেন। এবার কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য লোড লাইন এন্ড অপারেটিং পয়েন্টস অফ ট্রানজিস্টর। ওই যে লোড লাইন দেখালাম না একটা কার্ভ, এই যে এই কার্ভটা হচ্ছে লোড লাইন, ঠিক আছে, এই যে কার্ভটা। তো এটা একটু ভালো করে শোনেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। The resistance RC connected to the device is called load or load resistance. আমি আপনাদের সুবিধার জন্য একটু কি করে নেই, ফিগারটা সামনে আনলে ভালো বোঝা যাবে। দেখা যাচ্ছে তো আমার পিডিএফ ফাইল দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন এই যে আরসি, এটাকে আমরা ট্রানজিস্টর লোড বলি, ঠিক আছে, ট্রানজিস্টর লোড বলি, ট্রানজিস্টর লোড আছে এখানে। তো এই লোডকে বলা হচ্ছে ট্রানজিস্টরের লোড। The line we have just constructed is called the load line. এই যে এখানে ইনপুট কারেন্ট হচ্ছে আইবি আর আউটপুট কারেন্ট হচ্ছে এদিকে আইসি, ঠিক আছে। তো আইবি বাড়ার সাথে সাথে আইসির পরিবর্তন হিসেব করে আমরা একটা কার্ভ ড্র করি, সেই কার্ভটা হলো যে নিচে দেখা যাচ্ছে, দেখেন এই যে কার্ভটা, ঠিক আছে, এই কার্ভকে বলা হচ্ছে লোড লাইন। ধরেন যে কনসিডার এ কমন ইমিটার এনপিএন, একটা ট্রানজিস্টর নিচ্ছি, যে ট্রানজিস্টর হলো এনপিএন ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের নাম কি? এই যে দেখা যাচ্ছে এটা এনপিএন। কেন এনপিএন হলো, কি দেখে বুঝলাম? ওই যে বাইরের দিকে ডিরেকশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নান্ন মিয়া ভালোই বলছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সলিমান একজন, সে বারবার কানেক্ট হওয়ার জন্য রিকোয়েস্ট দিচ্ছে, এটা তো খুব মুশকিল। তো দেখেন এখানে ভিসি ইজ ইকুয়াল টু কত হয়, অর্থাৎ এই যে এই দুই টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিসিই। তো এটা আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে পাবো, দেখেন এখান থেকে শুরু করেন যে মাইনাস ভিসিসি, তারপর এদিকে কারেন্ট যাচ্ছে আইসি, যেহেতু কারেন্ট এদিকে ঢুকতেছে এই জন্য প্লাস আইসিআরসি, তারপর এদিকে প্লাস ভিসিই। এটা ক্যালকুলেশন করলে এই যেটা পাওয়া যাবে, অর্থাৎ ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। এখন যদি ভিসিই এর ভ্যালু 0 হয়, ও আমি এটা একটু পরে বলি, এটা একটু পরে বলি, আগে প্রথমে দেখবো যে আইসি ইজ ইকুয়াল টু 0। তিনটা কন্ডিশন দেখবো, দেখেন নিচের শুধু ছবিটা দেখবেন, এই ছবিটা দেখবেন, আর এখানে কিন্তু দুইটা পিডিএফ একসাথে ইয়ে করছি আমি, পার্টিশন দেওয়া আছে, দেখে ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে পার্টিশন, এই পার্টিশন, শুধু নিচ থেকে আমরা সার্কিট দেখবো আর উপর থেকে কন্ডিশন দেখবো। এক নম্বর কন্ডিশনে বলা আছে, দেখেন when the collector current IC is equal to 0, then collector emitter voltage is maximum and is equal to VCC, ঠিক আছে। যখন এদিকে কোনো কারেন্ট যাবে না, তখন এই VCC is equal to VCE হবে। দেখেন এই যে দেখেন এই সমীকরণে VCE is equal to VCC minus ICRC। যদি IC এর ভ্যালু 0 হয়, IC এর ভ্যালু 0 হলে এখানে 0 হয়ে যাবে, সেই ক্ষেত্রে VCE is equal to VCC হবে। আচ্ছা, এই জিনিসটা যদি আমি সার্কিটে প্লট করি তাহলে কি হবে, দেখেন এই যে এখানে VCE যা VCC তাই, তাহলে এই পয়েন্টটা হবে,
ঠিক আছে, যখন আইসি ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু আইসি লাইন, এটা একটু ছোট করে নেই, বেশি বড় হয়ে গেছে। এখানে দেখেন আইসি, তাই না? তো এই যে এই লাইন বরাবর যে কোনো পয়েন্টে আইসির ভ্যালু 0, এই পয়েন্টটাকে আমরা নির্দেশ করছি যে যদি ভি, এই যে আইসি এর ভ্যালু 0 হয় তাহলে ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি হবে, আর এই পয়েন্টটা হচ্ছে এইটা। আবার 2 নম্বর কন্ডিশন দেখি, এবার 2 নম্বর কন্ডিশন দেখি, যখন ওই সমীকরণে, এই যে এই সমীকরণে যে সমীকরণটা আমরা ইয়ে করেছিলাম, ওইখানে যখন ভিসিই এর ভ্যালু 0 হয়, ভিসিই এর ভ্যালু 0 হয়, তখন এই সমীকরণে কি দেখা যাচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে যে আইসির ভ্যালু কত, আইসি ইজ ইকুয়াল টু ভিসিসি বাই আরসি, অর্থাৎ এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, ভিসিসি ডিভাইডেড আরসি। এদিকে কিন্তু আইসির ভ্যালু, ঠিক আছে, আমরা প্লট করতেছি এদিকে ভিসিই আর এদিকে উপর দিকে ভার্টিক্যালি হচ্ছে আইসি। তো আইসির ভ্যালু আমরা পাচ্ছি কত, ম্যাক্সিমাম আইসি ইজ ইকুয়াল টু ভিসিসি বাই আরসি। এখন এই দুটা ভ্যালু, আগে ভ্যালু বসায় দিয়েছিলাম এখানে, আর এখনকার ভ্যালু এই যে এই ভ্যালুটা বসায় দিচ্ছি এইখানে, এ পয়েন্ট পেলাম, এ পয়েন্ট, আর এ আর বি এই দুটা পয়েন্ট যদি যোগ করে দেই, যে লাইনটা পাবো এটাকে বলা হচ্ছে লোড লাইন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার কন্ডিশনে যাই। 3 নাম্বার কন্ডিশনে কি বলা হচ্ছে, 3 নম্বর কন্ডিশনটা বলি, অপারেটিং পয়েন্ট, অর্থাৎ এই যে কিউ পয়েন্ট আর কি, এই যে এই পয়েন্টটা, আমরা এই পয়েন্টটা কি জিনিস সেটা দেখব। ইন জিরো সিগন্যাল, আচ্ছা আমি এটা রদ করে দিচ্ছি, এখন আমার মেইন লাইনে চলে আসছি। এটা আমি বোঝাচ্ছিলাম এতক্ষণে, এই জিনিসটা বোঝাচ্ছিলাম যে একবার কন্ডিশন হচ্ছে যে আমি এই এই সমীকরণে একবার আইসি ভ্যালু 0 নিব, আর আরেকবার ভিসিই এর ভ্যালু 0 নিব, নেওয়ার পরে আমরা এরকম একটা লাইন পেলাম, এই লাইনটাকে বলা হচ্ছে লোড লাইন। আর কিউ পয়েন্টটা কি, এটা পরিচয় করে দিই। The zero signal values of IC and VCE are known as the operating point. It is called operating point because the variation of IC and VCE take place about this point when signal is applied. It is also called question point বা silent point. এই কোয়েশ্চেন্টের কিউ থেকে এই যে কিউ পয়েন্ট আসছে, কোশ্চেন আসবে হোয়াট ইজ কিউ পয়েন্ট, কোশ্চেনে যদি থাকে হোয়াট ইজ কিউ পয়েন্ট, তাহলে আপনারা বুঝে নেবেন যেটা এটা বলা হচ্ছে। অর্থাৎ একটা সার্কিটে একটা ট্রানজিস্টর দিয়ে আপনাকে বলা হলো যে এর অপারেশন পয়েন্ট বের করেন বা কিউ পয়েন্ট বের করেন, তখন আপনাকে জিরো সিগন্যাল অ্যাপ্লাই করে, ঠিক আছে, জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট এবং কালেক্টর ইমিটার ভোল্টেজের যে সংযোগ বিন্দুটা, এটাকে বলা হচ্ছে অপারেটিং পয়েন্ট। আমি আবারও বলছি, এটা আপনারা আমি রেকর্ড আবার আপনাদের শেয়ার করে দিব, আপনারা এটা মনে রাখবেন বা লিখে রাখেন। জিরো সিগন্যাল মানে জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট এন্ড কালেক্টর ইমিটার ভোল্টেজ ইজ কল্ড অপারেটিং পয়েন্ট। জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট এন্ড ইমিটার ভোল্টেজ ইজ কল্ড অপারেটিং পয়েন্ট, এটা মনে রাখবেন খুব সুন্দর করে, এটা পরীক্ষায় আসবে। এবার পরের কোশ্চেন, ড্র এন্ড এক্সপ্লেন দ্য ডিফারেন্ট কানেকশন অফ ট্রানজিস্টর। এটা আমি আমার ভিডিও লেকচার আছে, এটা দেখবেন। এটা কমন বেস, এটা হচ্ছে কমন ইমিটার, আর এটা কমন কালেক্টর। এ নিয়ে আর বেশি কিছু বললাম না আমি। আর এগুলো ক্যারেক্টারিস্টিক্স কার্ভও দেওয়া আছে, দেখেন এটা কমন বেসের, এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আর কমন ইমিটারের ক্যারেক্টারিস্টিক্স এইটা একটা, এটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এইবার আমার আজকের মেইন টপিকটা চলে এসেছে এখানে, ঠিক আছে। ভিকে মেহতার বই চ্যাপ্টার নাম্বার 9, ঠিক আছে। এখানে সাবজেক্ট চ্যাপ্টারের নামই হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং। There are basically 4 types of transistor biasing method. First of one, base resistor method. Second one, emitter bias method. Third one, biasing with collector feedback resistor. And the last one is voltage divider bias. The last one
Number 4, voltage divider bias has a significant importance. We will see it several times in our practical math. When we will do practical math, we will see this method several times, and in government examination, job examination, this type math has come several times. So remind it, this is the important method. আচ্ছা, বেজ রেজিস্টার মেথড আমরা প্রথমে এটা দেখে ফেলি। দেখেন, ইন দিস মেথড এ হাই রেজিস্ট্যান্স আরবি ইজ কানেক্টেড। আচ্ছা, সার্কিটটাও আমি সামনে হাজির করি, তাহলে দেখতে সুবিধা হবে। পার্টিশন দিচ্ছি এইখানে, এটা হচ্ছে সার্কিট, ঠিক আছে। দেখেন, একটা বেজ রেজিস্টার মেথডের একটা সার্কিট, যে সার্কিটের এটা বেজ না, এই বেজে একটা রেজিস্টার দেওয়া আছে, এই যে রেজিস্টারটা, এখানে একটা রেজিস্টার দেওয়া আছে। এই রেজিস্টারের মাধ্যমে আমার এই ট্রানজিস্টরের এই আউটপুট কারেন্ট আমরা কন্ট্রোল করব, অর্থাৎ আইসি এবং ভিসিই কন্ট্রোল করব। ও আচ্ছা, আর একটা বিষয়, যে ট্রানজিস্টর বায়াসিং জিনিসটা কি? ট্রানজিস্টর বায়াসিং জিনিসটা হলো যে বেস কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, পরিমিত পরিমাণ বেস কারেন্টের ফ্লো করে আমরা আউটপুট ভোল্টেজ এবং ইনপুট আউটপুট কারেন্টকে কি করব, মেনটেন করব, কন্ট্রোল করব। বেস বেস কি বলে, ভোল্টেজ, কালেক্টর ইমিটার ভোল্টেজ এবং কালেক্টর কারেন্টকে আমরা কন্ট্রোল করব। এটাই হচ্ছে আমার একটু প্লিজ ক্লাস নিচ্ছি, হয় ক্লাস বসবো, আপনি কথা বলবেন তো, ক্লাস শুরু বসে থেকে। সরি ফর ইন্টারাপ্টিং। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে এখানে একটা বেজ রেজিস্টার আছে এবং সেটা বড় মানের বেজ রেজিস্টার। সার্কিট অ্যানালাইসিস, এখানে অ্যানালাইসিস করা কিছু নয়, এখানে দেওয়া আছে সার্কিটটা। It is required to find the value of RB so that required collector current flows in the zero signal condition, ঠিক আছে। মানে আমার বেস ভোল্টেজ জিরো করে বা একটু মিনিমাম করে আমার আউটপুট কারেন্ট এবং ভোল্টেজকে মেনটেন করতে হবে, এটাই আমার মেন টার্গেট। এবং সেই সাথে আমাকে লোড লাইন অ্যানালাইসিস করতে হবে এবং আমার কি বলে ওটাকে কিউ পয়েন্ট বের করতে হবে। হ্যাঁ, এটা আমরা দেখবো এখান থেকে। তো প্রথমত এখানে সার্কিটের দুইটা পার্ট, একটা হলো ইনপুট পার্ট, একটা হচ্ছে আউটপুট পার্ট, ঠিক আছে। এই সার্কিটের আউটপুট পার্ট হচ্ছে এইটা, এই যে ইমিটার কারেন্ট, সরি আউটপুট এটা, আর ইনপুট হচ্ছে যে বেস কারেন্টটা। আর আমরা এর আগে দেখেছিলাম কি, কারেন্ট একটা ফ্যাক্টর দেখেছিলাম, বিটা ফ্যাক্টর। বিটা ফ্যাক্টর হচ্ছে কত, আইসি ডিভাইডেড আইবি, অর্থাৎ আউটপুট কারেন্ট ডিভাইডেড ইনপুট কারেন্ট। আচ্ছা, প্রথমত আমরা ইনপুট সার্কিটে কি অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করব। কনসিডার দ্য ক্লোজ সার্কিট এ বি ই এন এ, এখানে নাম দেওয়া আছে এ বি ই এন এ, অর্থাৎ এই যে ক্লোজ সার্কিটটা, এইখান দিয়ে এইখানটায় আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কি পাবো, শুরু করবো কোথা থেকে, এখানে যেহেতু ভিসিসি দেওয়া আছে, এই পয়েন্টে ভোল্টেজ ভিসিসি, তাহলে এখানে পজিটিভ সাইন দেওয়া আছে, আমরা অর্থাৎ সেকেন্ড সাইন নিয়ে কাজ করতেছি। এটা আসলে একটু ই করলে ভালো হতো, লিখে বুঝাতে ভালো হতো। এখানে পজিটিভ মানে একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির এই টার্মিনাল পজিটিভ, আর এদিকে যে টার্মিনাল থাকবে এটা ছিল, আচ্ছা আমি একটু ড্র করে বুঝাই। এখানে যেহেতু পজিটিভ টার্মিনাল, অর্থাৎ আমরা ব্যাটারি যদি কল্পনা করি, একটা বড় ব্যাটারি কল্পনা করলাম, এই টার্মিনাল পজিটিভ আর এই টার্মিনাল হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো আমরা যদি শুরু করি এভাবে, এখানে জাস্ট লিখতেছি, শুরু করতেছি ফার্স্ট সাইন, আমি আপনাদেরকে ফার্স্ট সাইন নিয়ে পড়াইতে অভ্যস্ত ছিলাম। এখানে ফার্স্ট সাইন, ঠিক আছে। এখানে একটা ভোল্টেজ আছে ভিবি, যেখানে এখানে পজিটিভ আর এই টার্মিনাল হবে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, শুরু করলাম ফার্স্ট সাইন নিয়ে, এই সাইনটা নিয়ে, তাহলে কি হবে, মাইনাস ভি সিসি, তারপরে এখানে এসে কি পাচ্ছি, পজিটিভ, প্লাস আইবি আরবি,
একটু লেখা হয়তো অসুবিধা হচ্ছে, কারণ টাচ প্যাড দিয়ে লেখা। তারপরে এখান দিয়ে এখানে আসলাম, পজিটিভ সাইন পেলাম, মাইনাস প্লাস প্লাস ভিবি। খুব কষ্ট করে লিখতেছি টাচ প্যাড দিয়ে। দিস ইজ ইকুয়াল টু 0 বুঝতে হবে, পারতেছি। ঠিক আছে? কারণ কি, এই যে এই পাথ, অর্থাৎ এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে প্লাস এই পয়েন্টে আর কি, এই ক্লোজ লুপেই। আমি এখানে গেলাম না, এখানে গেলাম না, এখানে গেলেও পারতেন। অর্থাৎ এই পয়েন্টও যা আর এই পয়েন্টও তাই, সেম। ঠিক আছে? জি স্যার। যাই হোক, এটা আপনারা একটু এদিক সেদিক করেন, মানে এটাকে এই পাশে রেখে এগুলাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, অথবা এটাকে এই পাশে রেখে এটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে এই ইকুয়েশনটা পাবো আমরা, ঠিক আছে? এই ইকুয়েশনটা পাবো। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত আরবি আমরা বের করবো। টার্গেটটা কি? আরবি। টার্গেট আরবি না, আরবি। বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে আইসি এবং ডিসি, এই দুটো জিনিস বের করতে হবে। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, আমি আপনাদের জাস্ট পরিচিতির জন্য এটা বললাম। আমার ইয়ে হচ্ছে ওই যে পরের গুলো। দ্বিতীয় নাম্বার ছিল কি, ইমিটার বায়াস মেথড। ইমিটার বায়াস মেথডে কি করতে হবে? দেখেন এই সার্কিটে কিন্তু ইমিটারে কোনো রেজিস্ট্যান্স দেওয়া নাই, আছে কি? এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে কোনো? দেওয়া নাই কিন্তু। না স্যার। কিন্তু আমি যখন ইমিটার বায়াস মেথড পড়তে যাব, ওইখানে কিন্তু একটা রেজিস্টার চলে আসবে। এই সলিমান মিয়া এই তো দেখি ঝামেলা করতেছে, বারবার রিকোয়েস্ট দিচ্ছে। এই সার্কিটটা দেখেন, এটা হচ্ছে ইমিটার বায়াসের একটা সার্কিট। তো এই সার্কিটে ইমিটার একটা ভোল্টেজে দেওয়া আছে, আবার একটা রেজিস্ট্যান্সও দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো এটা নিয়ে কাজ করবার আর কি। মেন কথা হচ্ছে এখানে একটু খেয়াল করবো যে ইনপুট পার্ট আর আউটপুট পার্ট। আমি এখানে দুইটা লুপ, এই যে এই একটা লুপ আর এই একটা লুপ, এই দুটা লুপ নিয়ে আমরা কাজ করবো মেনলি। তো দেখেন এখানে ইনপুট লুপে দেখেন অ্যাপ্লাইং কারশফ ভোল্টেজ ল, শুরু করতেছি এই যে এইখান থেকে, এটা আবার ধরছে এই দিক থেকে, আপনারা যেদিক থেকে ধরেন অসুবিধা নাই। দেখেন এই লুপে আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করবো। অর্থাৎ এই যে এইটার আগে আমি এটা লিখতেছি, দেখেন কারেন্ট এদিকে ঢুকতেছে, তাই না? এদিকে পজিটিভ সাইন। তো আমরা শুরু করতেছি, দেখেন আইবি আইবি আরবি। তারপরে কি সাইন? আমি এখানে একটা সাইন ছিল কি, একটা ভোল্টেজ আছে এখানে, সেই ভোল্টেজের নাম কি বলতে পারবেন? ভি বিই। এই লোকগুলার বারবার আমি অ্যাডমিট দিচ্ছি, তারপর অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা গেল। তারপরে এই যে পজিটিভ সাইন, পজিটিভ ভিবি। তারপরে এখানে কি সাইন পেলাম? এই যে কারেন্ট যেহেতু এদিকে ঢুকতেছে, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, তাহলে পজিটিভ। বলেন কেউ একজন শুনি। পজিটিভ হচ্ছে আই আই সি ই। হবে মনে হয়। আচ্ছা, এটা একটু একটু ইয়া হয়ে গেছে, আইটা লেখা একটু ইয়া হয়ে গেল। এটা ই, বুঝছেন? বেসিক্যালি এটা ই, আই ই আর ই। তারপরে কি আছে? আর তারপরে সাইনটা কি হবে? তারপরে সাইনটা বলেন কি হবে? সাইন প্লাস মাইনাস মাইনাস, আর এদিকে প্লাস। আমরা ফার্স্ট সাইন নিয়ে কাজ করতেছি, সেহেতু এখানে মাইনাস হবে ভি ই। এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন, এটা ক্যালকুলেশন করে আপনারা এই লাইনটা পাবেন, আর এটা আর একটু ক্যালকুলেশন করলে এই লাইনটা আসবে। আমি এই সবাইকে অ্যাপ্রুভ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। স্যার অটো দিয়ে দেন স্যার। সেটাই করতে হবে, বুঝতেছি। আচ্ছা, আমরা একটু ইন্টারাপ্ট করি, আমি এখানে অটো দিয়ে আসি। হ্যাঁ, যাদের যাদের কল আসতেছে তারা মিউট করে নেন।
আচ্ছা হোক, আমি পারমিশন দেবো। এখন সেটিং এ যেতে পারতেছি না, একটু ঝামেলা আছে। আচ্ছা হ্যাঁ, যদি আপনারা এটা ক্যালকুলেশন করেন তাহলে এরকমই আসবে। তারপর আরেকটা জিনিস আপনারা জানেন কি, যে আইসি ইজ অ্যাপ্রক্সিমেটলি আইই, অর্থাৎ আমাদের যে সূত্র ছিল যে আই ই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি প্লাস আইসি। আইসি। কিন্তু আমরা বাস্তবে কি দেখি যে আইবির ভ্যালুটা অনেক ছোট হয়, তাই না? আইবির ভ্যালু কিন্তু অনেক ছোট, তাই কি না? আইবির ভ্যালু ছোটর জন্য আমরা কিন্তু ওটা ধরি না, এই জন্য এখানে বলে দিচ্ছি কত, আইসি ইজ অ্যাপ্রক্সিমেটলি এত ঝামেলা করতেছে, আমার তো ভালো লাগতেছে না বিষয়টা। আচ্ছা, যদি আমরা আইসি অ্যাপ্রক্সিমেটলি আই হয়, তাহলে আমরা এই যে এখানে আই ইর পরিবর্তে আমরা কিন্তু আইসি লিখতে পারি। অর্থাৎ মেন কথা হচ্ছে যে এইখানে আমরা অন্য কিছু না রেখে শুধুমাত্র সম্পর্ক স্থাপন করব আইসি এবং আই এর মধ্যে। আইবিটাকে আমরা আউট করে দিব। দুটা সম্পর্ক, একটা হচ্ছে আইসি অ্যাপ্রক্সিমেটলি আই, আর একটা হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। অর্থাৎ এখানে যে আইবিটা আছে এটাকে আমরা আউট করে দিব। ঠিক আছে, এই জন্য এই কাজটা করলাম। আমরা একটু নিচে যাই। তো এই ভ্যালুগুলা যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা শেষ পর্যন্ত এইটা পাবো। ঠিক আছে, এটা পাবো। এটাকে আর একটু ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা হলো এই যে আইই। আমার টার্গেট কি বলেন তো? এই নিবাস, আপনাদেরকে অনেকক্ষণ থেকে দেখিনি, আপনাদের একটু দেখে আসি। সবাই একটু ভিডিও অন করেন, দেখি আপনাদের। আমি স্যার অফিসে আছি। অফিসে আছেন না? রিফাত, পুলক, আসলাম মিয়া, জুয়েল রানা, গুড গুড, অনেকেই আছেন। ঠিক আছে, বুঝতে পারলাম আপনারা অ্যাক্টিভ আছেন। আচ্ছা, আমি বের করলাম কি, আমার টার্গেট কিন্তু দুইটা, একটা হচ্ছে ভিসিই আর একটা আইসি। তো আমি আইসিটা কিন্তু বের করে ফেললাম। এই যেখানে যে বললাম যে আইসি ইজ অ্যাপ্রক্সিমেটলি আইই, সো আইই বের করার সাথে সাথে আমরা কিন্তু আইসি পেয়ে গেলাম। হ্যাঁ, আইসি পেয়ে গেলাম। এবার আমরা আরেকটু নিচে যাই, পার্টিশন যেহেতু চলে এসেছে আমরা আরেকটু নিচে যাই। সরি, এখানে আমার ভিসি এর ভ্যালুটা বের করা নাই, শুধু আইসি ভ্যালুটা বের করা আছে। তবে ভিসি কই থেকে পাবো? ভিসি পাবো এই যে আউটপুট লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করে। আপনারা ভুলে যায় না, এটা কিন্তু আউটপুট লুপে একটা ইয়ে করতে হবে। আমি লিখে দিচ্ছি এখানে, এই ভিসিই যদি বের করতে চাই, ভিসিই যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আউটপুট লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এই যে এইখান থেকে শুরু করতেছি মাইনাস সাইন নিয়ে, অর্থাৎ ফার্স্ট সাইন মাইনাস সাইন, আর এইখান থেকে এই যে এইটার মধ্যে একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজের নাম হলো ভি সিই। ঠিক আছে, এখানে যে ভোল্টেজটা এটাকে বলা হয় আমরা ভি সিই। ঠিক আছে, তো আমরা কেভিএল অ্যাপ্লাই করা কিন্তু শিখে গেছি, তাই না? গত সেমিস্টারে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম। শুরু করতেছি আমি ফার্স্ট সাইন নিয়ে, মাইনাস ভি সিসি, তারপরে এখানে যেহেতু কারেন্ট ঢুকবে এখানে পজিটিভ আর এই পাশে নেগেটিভ, তাহলে প্লাস আইসি আর সি। এই আপনাদের ভাইবা আছে নাকি আজকে? জি স্যার। জি স্যার। ম্যাডাম কটার সময় নিতে চাইছেন? 8টায় নিতে চাইছিল। 8:30 বলছিল। তাহলে আজকের ক্লাস কি আমরা অফ করে দেব? আর আমরা ক্লাসে করব আজকে। আপনার আগে শেষ দিয়ে এরপরে যাব। আজকে একটু আগে আমি আরেকটা ক্লাস নিব নি, আজকে একটু আগে, তারপরে কালকে আরেকটা ক্লাস নিব নি। আচ্ছা, আমরা এই পর্যন্ত চলে আসলাম, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে ভিসি পর্যন্ত আসলাম। তারপরে এখানে আরেকটাই আছে পজিটিভ আইই। আমি আজকে ক্লাস নিতাম না যদি আমি শিডিউলটা আগে না দিতাম।
আমার কিন্তু একটু খারাপ লেগেছে যে আপনারা আমার শিডিউল থাকা সত্ত্বে অন্য নন ডিপার্টমেন্ট অর্থাৎ অ্যাডজান্ট ফ্যাকাল্টি যারা তাদের সাবজেক্টে ক্লাস নিতে গেছে। জি ম্যাডাম জি স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা স্যার এই ব্যাপারে স্যার একটু কথা বলবো আপনার সাথে, ক্লাসটা শেষ হোক। এখন না, এই যে ক্লাস ক্লাসটা রেকর্ডিং শেষ হোক। চলছে, ক্লাস রেকর্ড হচ্ছে এখন না, মাইনাস প্লাস দেখেন এবার মাইনাস ভিই, ঠিক আছে? সরি, এটা বেশি উঁচাই হয়ে গেল। ভিই দিস ইজ ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করে আপনারা এখান থেকে ভিসিই এর ভ্যালুটা পাবেন, ঠিক আছে? আর এই দুটো যদি আমরা প্লট করি তখন আমরা একটা লোড লাইন পাবো। এরকম যদি করে ভিসি এর দিকে প্লট করব আর আইসি এর দিকে প্লট করব, করার পরে এই দুটো যোগ করে দিলে যে লাইনটা হবে সেটা হচ্ছে লোড লাইন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার চলে যাচ্ছি বায়াসিং উইথ কালেক্টর ফিডব্যাক রেজিস্টার। এটা জাস্ট পরিস্থিতি বলবো, এখান থেকে কোনো ম্যাথ করবো না। দেখেন এটা একটা ট্রানজিস্টর বায়াসিং মেথড, যেখানে এই যে কালেক্টরের সাথে একটা এই যে ফিডব্যাক, এটা ফিডব্যাক বলা হচ্ছে, বুঝছেন? এই ফিডব্যাক একটা রেজিস্টার যোগ করা হয়েছে, মানে এই আরসি এর ভ্যালু চেঞ্জ করে অ্যাডজাস্ট করার পরে এইখানে একটা ভোল্টেজ আসবে, তাই না? আমরা বেজ ইমিটার জাংশনটাকে কি করি, ফরওয়ার্ড বায়াসে করি, অর্থাৎ এই যে বেজটা, এই বেজের যে ভোল্টেজটা আমরা এর আগে দিয়েছিলাম আলাদাভাবে, যখন ট্রানজিস্টর বায়াসিং করি আলাদাভাবে দিয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে কি, এই যে এখানে এই কালেক্টর রেজিস্টর কম বেশি করে আমরা এখানে একটা ভোল্টেজ করতেছি, এই ভোল্টেজটা কিন্তু এই দিক দিয়ে এসে এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? অ্যাপ্লাই হয়, এই ট্রানজিস্টরটা ফরওয়ার্ড বায়াস হবে এবং ট্রানজিস্টর কন্ডাকশনে যাবে। আমি এটা বাদ দিলাম, চলে যাচ্ছি ভোল্টেজ ডিভাইডার মেথডে। এই মেথডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিকে মেহতার বইতেও আছে এটা। বেসিক্যালি এটা ভিকে মেহতার বই থেকে এই ছবিগুলো নেওয়া আর নোটটা একটু কাটছাট করে করা আর কি। দেখেন, this method is the most widely used method of providing biasing and stabilization to a transistor. Suppose that the current flowing through the resistor R1 is I1. এখানে ভোল্টেজ ডিভাইডার বলা হচ্ছে এই কারণে, দেখেন এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর আছে। এটা অনেকটা প্রথম যেটা বললাম যে বেজ রেজিস্টার মেথডের মতোই, কিন্তু এখানে বাড়তি হিসেবে এই যে একটা রেজিস্টার আছে, ঠিক আছে? এই যে এখানে একটা রেজিস্টার দেওয়া আছে, এটাই হচ্ছে আপনার একটু বাড়তি জিনিস। এটার কারণে এই যে কালেক্টর ভোল্টেজ যেটা ভিসিসি সরাসরি এখানে অ্যাপ্লাই হবে না, বরং এর সাথে ডিভাইডেড হয়ে এখানে অ্যাপ্লাই হবে। তো যাই হোক, দেখেন যেখানে ভিসিসি আছে, এই ভিসিসি এদিক দিয়ে আসবে, এটা কিন্তু গ্রাউন্ডিং করা, নিচের এই টার্মিনালটা গ্রাউন্ডিং করা। তো আপনারা ভোল্টেজ ডিভাইডার মেথড এর আগে জানেন যে এটা একটা সিরিজ সার্কিট যদি হয়, ঠিক আছে? এটা একটা সিরিজ সার্কিট যদি হয়, এখানে যদি 10 ভোল্ট অ্যাপ্লাই করা হয়, তাহলে এখানে কি 10 ভোল্ট আসবে? আসবে না। না স্যার, কিছুটা এই R1 এর ড্রপ খাবে, ড্রপ খেয়ে এখানে আসবে। আচ্ছা, তাহলে এই R2 এর অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে? আসলে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করার সূত্র কি, যে R2 ডিভাইডেড R1 প্লাস R2 ইনটু অ্যাপ্লাইড ভোল্টেজ, ভোল্টেজ ডিভিশন রুলস এটা, সেইটা, ঠিক আছে? এখানে এক ধাপ করে নিয়ে কাজ করছে, এখানে এটা আমরা একসাথে করতে পারি। দেখেন V2 বলতে বোঝাচ্ছি, এখানটা দেখেন V2 বলতে বোঝাচ্ছি যে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আমরা সূত্র কি বললাম, যে যদি R2 এর অ্যাক্রসে ভোল্টেজ পেতে চাই তাহলে কি করতে হবে, R2 ডিভাইডেড R1 প্লাস R2 ইনটু অ্যাপ্লাইড ভোল্টেজ VCC, ঠিক আছে? এই কাজটাই আর কি, খুব বেশি না। তাহলে আমি এর অ্যাক্রসে ভোল্টেজটা পেয়ে গেলাম কত, V2। আবার এখানে দেখেন এইখান থেকে এই পর্যন্ত, এই টার্মিনাল থেকে এই পর্যন্ত যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু এইখানকার ভোল্টেজ হবে। এখানে যে ভোল্টেজটা এটা হচ্ছে V2, এই ভোল্টেজ হচ্ছে V2। আবার এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ হচ্ছে কত, VBE প্লাস IRE, এই দুটার যোগফল মিলে হলো এই V2 এর সমান। অর্থাৎ আমরা এখানে একটা লুপ যদি খাটাই, দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন এই যে এই লাইনটা মানে সুন্দর করে বলে দেওয়া আছে যে V2 টা, অর্থাৎ এইখান থেকে এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে কত, V2, অর্থাৎ R2 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2। আবার
এই টার্মিনাল আর এই টার্মিনাল, এই দুটো ভোল্টেজ আমি পাবো কিভাবে? এইটা যোগ এর অ্যাক্রসে ভোল্টেজ কত ড্রপ হচ্ছে, অর্থাৎ ভিবিই প্লাস আইই আর ই, এইটা যা এইটা একই, এই জন্য এখানে লিখতেছি, ঠিক আছে? অথবা আপনারা যদি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করেন, ঠিক আছে, তাহলে এটাই কিন্তু পাবেন। তো যাই হোক, কেভিএল অ্যাপ্লাই করে আমরা আই পেলাম, কি পেলাম? এটা ক্যালকুলেশন করে আই পাবো, আর আই অ্যাপ্রক্সিমেটলি আইসি। টার্গেট ছিল কি আমাদের? আইসি বের করা এবং ভিসিই বের করা। তো আমরা কিন্তু ইনপুট সার্কিট থেকে আইসি ভ্যালু পেয়ে গেলাম, আইসি ভ্যালু পেয়ে গেলাম। এখন টার্গেট হচ্ছে এই ভিসি এর ভ্যালু বের করা, এইটা বের করা। তো যাই হোক, ওটা বের করার জন্য আমরা কি করতেছি দেখেন, এইখান থেকে আইসি বের করতে পারি, আর ই বের করতে পারি। এখন আমরা একটু অন্যদিকে যাই। ও, এই নোটে এটাও করা নাই, এই নোটে এটাও করা নাই। আপনারা আলাদা ভাবে এই যে এই পাথে, ঠিক আছে, এইখান থেকে শুরু করে এই পাথে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কেভিএল অ্যাপ্লাই করে আমরা এই পাথে কেভিএল অ্যাপ্লাই করে আমরা এই ভিসি এর ভ্যালু বের করতে পারি। অর্থাৎ শুরু করেন এখান থেকে। আমি আবার বলতেছি, এখানে এই ভিসি এর ভ্যালু কিন্তু পজিটিভ, তাই না? এর অর্থ এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, যার এই টার্মিনাল হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, এরকম একটা ব্যাটারি দেওয়া আছে। অর্থাৎ এদিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ। শুরু করবো কোথায়? এই ফার্স্ট সাইন নিয়ে, অর্থাৎ নেগেটিভ সাইন নিয়ে। আর যদি পজিটিভ নিয়ে শুরু করেন তাহলে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড সাইন নিয়ে শুরু করতে কাজ করতে হবে। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এই যে এখানে ভিসি দেওয়া আছে, এটা আবার কি হয়ে গেল? এটা একটু ভারতী লেখা হয়ে গেল, এটা দিলাম। ভিসি দেওয়া আছে এখানে, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। যদি আপনারা এই যে পড়া আছে, তো এই যে এইটাই সেটা আসলে এখানে লেখা হয়নি। আউটপুট লুপে এই যে এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি। দেখেন, যদি ফার্স্ট সাইন নিয়ে কাজ করেন, এদিকে ফার্স্ট সাইন, সরি সেকেন্ড সাইন নিয়ে কাজ করেন, এই শব্দ হচ্ছে কার? ওটা মিউট করেন, যার শব্দ হচ্ছে মিউট করেন, কানে খুব ব্যথা পাচ্ছি। পজিটিভ মানে সাইন হচ্ছে পজিটিভ সাইন যদি নেই, অর্থাৎ এটা সেকেন্ড সাইন, এখানে সেকেন্ড সাইন, এখানে সেকেন্ড সাইন, এটা এখানে সেকেন্ড সাইন, এটা এখানে সেকেন্ড সাইন, এটা। তো এই পর্যন্ত সব সময় ফার্স্ট সাইন নিয়ে কাজ করাইছি, আজকে আমরা একটু সেকেন্ড সাইন নিয়ে কাজ করি। দেখেন, পজিটিভ ভিসিসি, তাহলে এখানে কি লিখবো? সেকেন্ড সাইন নিতে হবে, যে মাইনাস, ঠিক আছে? পজিটিভ সেকেন্ড সাইন নিয়ে কাজ করতেছি নিবাস, আইসি জি স্যার, আর সি। তাহলে এখানে সেকেন্ড সাইন কোনটা? এই যে মাইনাস, মাইনাস ভি সিই। তারপরে এটা হয়ে গেল, এখানে এসে সেকেন্ড সাইন কোনটা? এটা মাইনাস আইই আর ই, তাই না? মাইনাস আই আর ই, দিস ইজ ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে এটাই আসবে, বুঝছেন? দেখেন, এই সবগুলোর আগে মাইনাস, তাহলে এই মাইনাস গুলো যদি জিরো ওই ইকুয়ালের ওপাশে বার করে দেই, তাহলে কি এই লাইন পাবো না? হ্যাঁ, তো এইখান থেকে আমরা এই যে ভিসি এর ভ্যালু পেয়ে যাবো। টার্গেট একটাই, যে ভিসি বের করা আর আইসি বের করা। তো এইভাবে আমরা ভোল্টেজ ডিভাইডার মেথডের মাধ্যমে এই ভিসি এর ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে? তো আগামী দিন আমরা কিছু ম্যাথ করব। আজকে এটা এই পর্যন্ত থাক, যেহেতু ম্যামের ক্লাস আছে, আমরা ম্যামের ক্লাস করেন। আমি এটা ভিডিও করে রাখলাম, রেকর্ডিংটা করে রাখছি, পরে আপনাকে শেয়ার করবো।